আমাদের আজকের পড়ানোর বিষয় হলো লাভ এবং ক্ষতি। আচ্ছা, লাভ এবং ক্ষতি সম্পর্কিত আমরা মোটামুটি সব জিনিসই জানি। লাভ আর ক্ষতি কাকে বলে সেটা মোটামুটি আমরা সবাই জানি। তো নতুন করে লাভ আর ক্ষতি সম্বন্ধে খুব সাধারণভাবেই আমরা বলবো। এক এক করে পয়েন্টগুলোকে আমরা বলি। প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য। লাভ ক্ষতি সম্পর্কিত কিছু কিছু কথা যেগুলো আমাদের খুবই প্রয়োজন জানার, সেগুলো কিন্তু আমরা পরপর আগে বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। বা আমরা এটাকে বলতে পারবো সিপি। ঠিক আছে, ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, বা সেটাকে আমরা বলবো সিপি। মানে সেটা কি হবে? যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয়, যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয়, ঠিক আছে, হয়, তাকে আমরা কিন্তু ওই দ্রব্যটি ক্রয় মূল্য বলা হয়। যদি কোনো লোক যে 100 টাকা দিয়ে যদি কোনো একটি বই কেনে বা যদি 200 টাকা দিয়ে একটি জামা কেনে, তাহলে সেটাকে সেই জামাটির ক্রয় মূল্য 200 টাকা আর বইটির ক্রয় মূল্য 100 টাকা বলা হবে। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে আমরা লিখছি উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কি জিনিস? উৎপাদন ব্যয় হচ্ছে আমরা লিখব ম্যানুফ্যাকচারিং কস্ট বা এমসি আমরা লিখতে পারি। সেটা কি জিনিস? কোনো দ্রব্য উৎপাদন বা তৈরি করতে যে খরচ হয়, ঠিক আছে, সেটাকেই কিন্তু আমাদের ওই দ্রব্যের উৎপাদন ব্যয় বলা হয়। যেমন মনে করো কোনো দ্রব্য উৎপাদন ব্যয়, যদি কোনো দ্রব্য তৈরি করতে যদি মনে করো 100 টাকা খরচ হয়, তাহলে সেই 100 টাকাই হচ্ছে সেই দ্রব্যটির উৎপাদন ব্যয়। এবার 3 নম্বর কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি জিনিস? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের সেলিং প্রাইস বা এসপি আমরা বলবো। সেলিং প্রাইস বা এসপি আমরা এটাকে বলবো। ঠিক আছে, সেলিং প্রাইস কি জিনিস? আমরা ভালো করেই জানি যে কোনো দ্রব্য যে মূল্যে বিক্রি করা হয়, কোনো দ্রব্য যে মূল্যে আমাদের বিক্রি করা হয়। তাহলে আমরা এখানে লিখছি যে কোনো দ্রব্য যে মূল্যে বিক্রি করা হয়, কোনো দ্রব্য যে মূল্যে বিক্রি করা হয় যে মূল্যে বিক্রি করা হয়, ঠিক আছে, ওইটাই হচ্ছে সেই দ্রব্যের বিক্রয় মূল্য। মনে করো কোনো একটি দ্রব্য যদি আমরা 100 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এবার 4 নম্বর হচ্ছে লাভ। লাভ হচ্ছে আমাদের প্রফিট। প্রফিট কি জিনিস? কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, মানে বিক্রয় মূল্য আমাদের যদি গ্রেটার দেন আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে আমরা বলবো হচ্ছে লাভ হয়েছে। ঠিক আছে, যেমন দেখো কোনো একটা জিনিসের যদি কস্ট প্রাইস মনে করো 100 টাকা, আর যদি সেলিং প্রাইস যদি আমাদের মনে করো 120 টাকা হয়, তাহলে আমাদের প্রফিট এখান থেকে আমরা বলতে পারবো 20 টাকা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের সেলিং প্রাইস কিন্তু আমাদের বেশি হচ্ছে। কার থেকে? আমাদের কস্ট প্রাইসের থেকে কিন্তু সেলিং প্রাইসটা বেশি হচ্ছে। সেই জন্য আমরা বলবো এক্ষেত্রে আমাদের কিন্তু লাভ হয়েছে। ঠিক আছে, এবার আসছে আমাদের ক্ষতি। ক্ষতিটা একই রকম ভাবে 5 নম্বর ক্ষতি কি হবে? আর লাভ সম্পর্কিত আমাদের আরেকটু কথা একটু আমরা বলে নিই। তাহলে লাভ ইজুকাল টু আমরা কি লিখব? লাভ ইজুকাল টু আমরা লিখব হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটাই হচ্ছে আমাদের লাভ। ঠিক আছে, আর আমাদের উল্টোভাবে যদি এখান থেকে বিচার করতে হয়, তাহলে ক্রয় মূল্য আমাদের কিরকম হতে হবে? ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে হয়ে যাবে আমাদের
ক্রয় মূল্য। আর এই সম্পর্কিত আমরা বিক্রয় মূল্য কি বলতে পারি? বিক্রয় মূল্য বলতে পারবো ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ। ঠিক আছে, এই কথাগুলো আমাদের কিন্তু বোঝা দরকার, খুব সোজা ব্যাপার। আচ্ছা, এবার আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের পরবর্তী পার্ট, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্ষতি। ক্ষতিটা কি জিনিস? লস। তার মানে লস কখন হবে? লস কখন হবে আমরা জানি, যদি আমাদের বিক্রয় মূল্যটা কম হয়ে যায়, অর্থাৎ যখন বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয়। আগেবার কি ছিল? গ্রেটার দেন ছিল, এবার হয়ে যাচ্ছে লেস দেন। তাহলে আমরা তখন বলবো হচ্ছে ক্ষতি হয়েছে। ঠিক আছে, মনে করো একটা লোক একটা জিনিসকে 100 টাকা দিয়ে কিনেছে কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস মনে করো 80 টাকা হয়ে গেছে, তাহলে তার কিন্তু লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 20 টাকা কিন্তু আমাদের লস হয়েছে। তাহলে লস সম্পর্কিত কি কি আমরা জানতে পারবো? তাহলে ক্ষতি আমাদের কি? ক্ষতি আমাদের হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটাই কিন্তু আমাদের ক্ষতি। আচ্ছা, এখান থেকে আমরা ক্রয় মূল্য কিভাবে পেয়ে যাব? ক্রয় মূল্য আমরা পেয়ে যাব যে বিক্রয় মূল্য প্লাস যে ক্ষতি, বিক্রয় মূল্যের সঙ্গে যখন ক্ষতিটাকে জুড়ে দেওয়া হবে তখনই কিন্তু আমাদের ক্রয় মূল্য পেয়ে যাব। আর বিক্রয় মূল্য তো খুবই সোজা, বিক্রয় মূল্য আমাদের কিরকম হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। ঠিক আছে, এইটা আমাদের বিষয়। এবার হচ্ছে আমাদের পরের পার্ট 6 নম্বর, লাভের হার। লাভের হার, লাভের হার কি জিনিস? রেট অফ প্রফিট। মানে আমাদের একটি দ্রব্য বিক্রি করে যা লাভ হয়। ঠিক আছে, আমরা কি লিখব? একটি দ্রব্য বিক্রি করে লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ, এইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কত লাভ হয়েছে এইটাই হিসেবকেই আমরা বলবো, তার হিসেবকেই আমরা বলা হয় লাভের হার। ঠিক আছে, একটি দ্রব্য বিক্রি করে কত টাকা লাভ হয়েছে এটাকে আমাদের বলা হবে হচ্ছে লাভের হার। তাহলে লাভের হারের সূত্রটা কি? লাভের হারের সূত্রটা কিরকম? লাভের হারের সূত্র হচ্ছে আমাদের, লিখে দিই, লাভের হার ইজ ইকুয়াল টু, প্রথমে কি বের করতে হবে? লাভ। কার উপরে লাভটা হয়েছে? ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, ক্রয় মূল্য তলায় লিখব ইন্টু 100%। লাভের হার হচ্ছে প্রথমে লিখব লাভ, তলায় লিখব ক্রয় মূল্য, ইন্টু হচ্ছে আমাদের 100%। ঠিক আছে, এরপর আমাদের 7 নম্বর প্রশ্ন, ক্ষতির হার। ঠিক আছে, ক্ষতির হার আমরা কিরকম লিখব? রেট অফ লস। একই রকম ভাবে আগে যে আমরা কি পেয়েছিলাম, একটি দ্রব্য বিক্রি করলে ক্ষতি হলে লাভ হয়েছিল, এখানে ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হয়েছে তার হিসেবকে বলা হয় ক্ষতির হার। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখব? তাহলে আমাদের ক্ষতির হার কিরকম হয়ে যাবে? ক্ষতির হার ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু আমাদের 100%। এই হয়ে গেল সূত্র। এই সূত্র মনে রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের 8 নম্বর, লাভ আমরা কি করে বের করব? লাভ বের করব কার উপরে হবে? ক্রয় মূল্য ইন্টু কি করব? লাভের হার। ক্রয় মূল্য ইন্টু লাভের হার যদি করে দেওয়া হয় তাহলেই কিন্তু আমাদের লাভ বেরিয়ে যাবে। আর ক্ষতি কি করে বের করব? ক্রয় মূল্য ইন্টু ক্ষতির হার। এটা যদি আমরা বের করি তাহলে আমরা ক্ষতির হার পেয়ে যাব। আর লাভের হার ক্ষতির হারের কিন্তু আমরা সূত্র কিন্তু পেয়ে গেছি। আমরা সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব? যে এত টাকা এত লাভ হয়, তাহলে কত টাকা লাভ হবে। ঠিক আছে, আমরা কিভাবে প্রমাণ, যদি এটা করতে হয় তাহলে আমরা কি করে প্রমাণ করব একটু দেখে নিই। তাহলে ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু হচ্ছে এ টাকা,
আর বিক্রয় মূল্য, আর আচ্ছা বিক্রয় করে লাভ হয়েছে লিখি, ইকুয়াল টু হচ্ছে পি টাকা। তাহলে এ টাকায় লাভ হয়েছে, ক্ষতি কিন্তু একই রকমের, পি টাকা। 1 টাকায় লাভ হয়েছে আমাদের পি বাই এ টাকা। তাহলে সুতরাং 100 টাকায় লাভ হয়েছে আমাদের কত, পি বাই এ ইন্টু 100 টাকা। ঠিক আছে, তাহলে এটা 100 টাকার উপরে যেহেতু বিষয়টা করা হচ্ছে, সুতরাং আমাদের লাভের হারটা কার উপরে হবে, আমাদের 100-র উপরে। লাভের হার ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই এ ইন্টু 100%। ঠিক আছে, পিটা মানে কি ছিল, পিটা মানে ছিল লাভ, বিক্রয় করে লাভ হয়েছে, তাই তো, বিক্রয় করে লাভ হয়েছে, এটা পি। তাহলে হচ্ছে লাভ, পিটা হচ্ছে লাভ, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ইন্টু 100%। এইটা হয়ে গেল। আর ক্ষতির ক্ষেত্রে ব্যাপারটা তাই হবে, যদি ক্রয় মূল্য এ টাকা এবং ক্ষতি হয়েছে পি টাকা হয়, তাহলে এ টাকায় ক্ষতি হয়েছে পি টাকা, 1 টাকায় ক্ষতি হয়েছে পি বাই এ টাকা, এবং 100 টাকায় ক্ষতি হয়েছে পি বাই এ ইন্টু 100 টাকা। তাহলে ক্ষতির হার কিন্তু সেভাবেই আমাদের পাওয়া যাবে, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের আরেকটা এখান থেকে আসছি, সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কিরকম, বিক্রয় মূল্যটা কি করে পাবো, প্রথমে হচ্ছে আমাদের ক্রয় মূল্য প্লাস লাভ। আমরা এই সূত্রগুলো বলে রাখছি, কিন্তু আমাদের সবসময় ব্যবহার করব না। আচ্ছা, আবার লাভটা কিরকম, ক্রয় মূল্য ইন্টু লাভের হার। তাহলে এখান থেকে যদি ক্রয় মূল্য আমাদের কমন নিয়ে নেওয়া হয়, তাহলে 1 প্লাস লাভের হার, এটাও কিন্তু আমাদের বিক্রয় মূল্যের সূত্র। একই রকমভাবে বিক্রয় মূল্য আমাদের এরকম হতে পারে, যদি ক্ষতি হয়, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে এখান থেকে কি পেয়ে যাব আমরা, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, কেমন, ক্রয় মূল্য ইন্টু ক্ষতির হার ইকুয়াল টু, আমরা যদি ক্রয় মূল্যটাকে কমন নিয়ে নিই, তাহলে পেয়ে যাব 1 মাইনাস ক্ষতির হার। এইটাই আমাদের সূত্র। আমাদের আর বেশি সূত্র ব্যবহার করে লাভ নেই, এখান থেকে সরাসরি আমরা কিন্তু এখান থেকে আমরা সূত্র সরাসরি পেতে পারেন। আমরা সরাসরি এখন আর কিছুভাবে করবো না, আমরা সরাসরি অঙ্ক করে 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 ক্যালকুলেশন করব। এবার আমরা আলোচনা করব ধার্য মূল্য নিয়ে। ধার্য মূল্য বা মার্ক প্রাইস। ঠিক আছে, তোমরা দেখবে যে কোনো একটা বই যদি কেনো বা কোনো একটি জামা যদি কেনো, তাহলে দেখবে সেই তার গায়ে একখানা লেবেল লাগানো থাকে যে বইটার দাম কত। ওইটাকেই বলা হয় বইটির ধার্য মূল্য। অর্থাৎ আমরা কি লিখতে পারি, কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলে দ্রব্যর ওপরে বা গায়ে লিখে রাখা হয়, ঠিক আছে, তাকেই ওই বইটির বা ওই জিনিসটির ধার্য মূল্য বলা হয়। এবার তার সঙ্গে আরেকটা কথা আমাদের সেটা জানা আছে, সেটা হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। এটা তোমরা সবাই জানো যে আমাদের যত ডিসকাউন্ট দেখলে আমাদের খুব আকৃষ্ট হয়। মানে এই যে যার ধার্য মূল্য যে তোমার বইটার গায়ে লেখা রয়েছে বা জামাটার প্যাকেটের ওপর লেখা রয়েছে, এবার যদি বিক্রেতা কিছু তোমাকে ছাড় দেয় বা যদি কিছু কম নেয়, সেটা কি বলা হয় আমাদের ছাড় বা ডিসকাউন্ট। ঠিক আছে, মানে ক্রেতাদের আকর্ষণ করবার জন্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে যদি কোনো দ্রব্য বিক্রি করে থাকে, ঠিক আছে, তাহলে যে পরিমাণ মূল্য কম নেওয়া হয় সেটাকেই কিন্তু আমরা বলবো এর ধার্য মূল্য, বা এই যে ধার্য মূল্য রেখা রয়েছে তার উপরে এটাকে আমরা ছাড় বলবো। তাহলে বুঝতেই পারছো ছাড় সব সময় কি হবে, আমরা তাহলে লিখবো ছাড় সর্বদা কার উপরে হবে, ধার্য মূল্যের ওপরেই হবে, ধার্য মূল্যের ওপরেই নির্ধারণ করা হয়। ঠিক আছে, নির্ধারণ করা হয়, কারণ কি বলতো,
ক্রয় মূল্যের উপরে তো কোনো রকম ছাড় দেওয়া হবে না, তাহলে তো তার লস হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি কোনো একটা দ্রব্য মনে করো 100 টাকা দিয়ে কিনি, তাহলে আমি যদি ছাড় দিয়ে দিই 20 টাকা, তাহলে আমি 80 টাকা দিয়ে বেচলাম, তাহলে আমার কি হলো, 20 টাকা তো আমার লস হয়ে গেল। তাহলে সেরকম নয়, আমরা কিন্তু দামটা বাড়িয়ে রাখবো। মনে করো আমি 100 টাকা দিয়ে কিনেছি, আমি দামটা 200 টাকা লিখে রাখলাম, তারপর আমি আরো 20 টাকা কম নিলাম, তাহলে আমি কত টাকায় বেচলাম, 180 টাকায়। তাহলে আমাদের কি হলো, আমাদের তখন লাভ হয়ে গেল না। আমি বলতে চাইছি, মনে করো কস্ট প্রাইস তোমার রয়েছে 100 টাকা, এবার সেটাকে মার্ক প্রাইস আমরা লিখে রাখলাম 200 টাকা। একজন একটা বই 100 টাকায় কিনেছে, সে লিখে রেখেছে 200 টাকা। এরপর তার ডিসকাউন্ট সে কত দিচ্ছে, মনে করো ডিসকাউন্ট দিচ্ছে আমাদের মনে করো 20 টাকা। তাহলে আমাদের সেলিং প্রাইস কত হয়ে গেল, 20 টাকা, 200 টাকার থেকে 20 টাকা বাদ হয়ে গেল, তার মানে হয়ে গেল 180 টাকা। তাহলে তার লাভ কত হলো, প্রফিট কত হয়ে গেল, প্রফিট হয়ে গেল 180। এইটা হচ্ছে সেলিং প্রাইস, আর কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের কিন্তু 80 টাকা আমার লাভ হয়ে গেল। এটাই আমাদের বলতে চাইছি। তাহলে সবসময় ছাড় দেওয়ার হবে কিন্তু এই মার্ক প্রাইসের উপরে। ঠিক আছে, এবার কথা হচ্ছে 11 নম্বর, ছাড়ের হার কি জিনিস। ছাড়ের হার মানে হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট। ছাড়ের হার সেটা কি জিনিস, আমরা কতটা ছাড় দিলাম, এখানে 200 টাকার উপরে আমরা ছাড় দিচ্ছি 20 টাকা, 200 টাকার উপরে আমি ছাড় দিচ্ছি 20 টাকা, তাহলে আমাদের 100 টাকার উপরে কত ছাড় দিচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ছাড়ের হার। তার মানে আমরা কি লিখতে পারি, একটি দ্রব্য বিক্রি করার সময়, ওটা বুঝে নাও, একটি বিক্রি করার সময় ধার্য মূল্যের ওপর শতকরা যত হারে ছাড় দেওয়া হয়, এটাই হচ্ছে আমাদের ছাড়ের হার। তাহলে আমাদের ছাড়ের হার কিভাবে লিখব, ছাড়ের হার হচ্ছে আমাদের ছাড় ডিভাইডেড বাই ধার্য মূল্য, তাই তো, কার উপরে দেওয়া হবে, ধার্য মূল্যের উপরে, ইন্টু 100%। এই সূত্রগুলো তোমরা জেনে রাখো, কিন্তু আমরা ঐকিক নিয়মেই আমাদের বেশিরভাগ অঙ্ক করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ছাড়ের হার আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে বলো তো, আমাদের ছাড়ের হার কত হবে এক্ষেত্রে আমাদের কত টাকা ছাড় দিয়েছিল, 20 টাকা। কার উপর ছাড় দিয়েছিল, মার্ক প্রাইস 200 টাকার উপরে, ইন্টু 100%। তাহলে আমাদের এখানে 2 কেটে গেল, আর এখানে 10, তাহলে এখানে 10% হয়ে গেল আমাদের কিন্তু এক্ষেত্রে ছাড়ের হার। আর আমাদের ছাড়টা কেমন হবে, ছাড়টা কার উপর দেওয়া হবে, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কেন, ধার্য মূল্য কিন্তু সবসময় বেশি হবে, তাই না, ধার্য মূল্যের উপরে যদি তুমি ছাড় দাও তাহলে বিক্রয় মূল্য কমে যাবে, তাহলে ধার্য মূল্য থেকে তুমি যতটুকু বাদ দিলে বিক্রয় মূল্য, তাহলে সেটাই হয়ে গেল আর ছাড়। তাহলে আমাদের এখান থেকে বিক্রয় মূল্য কিরকম হয়ে যাবে, বিক্রয় মূল্য তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, ধার্য মূল্য মাইনাস ছাড়, ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিয়ে বিক্রয় মূল্য হবে। এই হলো আমাদের ছাড়। আর ছাড়ের হারটা কিভাবে হবে, ছাড়ের হারটা তো আমরা দেখেই নিয়েছি, ছাড়ের হার ইকুয়াল টু আমরা লিখবো যে ধার্য মূল্য, মানে ছাড় লিখবো আমরা, এখান থেকে লিখতে পারি ছাড় ইকুয়াল টু কত হবে, ধার্য মূল্য ইন্টু ছাড়ের হার। এইটাই হচ্ছে আমরা বলতে চাইছি, ছাড় হয়ে যাবে ধার্য মূল্য ইন্টু ছাড়ের হার। যেমন এখানে আমাদের ছাড় কত, যদি এই অঙ্কটার ক্ষেত্রে হিসেব করা হয়, তাহলে ধার্য মূল্য কত টাকা ছিল, 200 টাকা, আর ছাড়ের হার আমরা এখান থেকে কত বেরিয়েছিল, 10%, তাহলে কত হয়ে গেল, 200 ইন্টু 10/100 টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, 20 টাকা। তাহলে দেখো আমরা 20 টাকায় কিন্তু এখানে ছাড় দিয়েছিলাম। এই আমরা বিশদ বিবরণ আমরা করলাম, আমাদের আর কিছু বিশেষ করে এখানে বলার নেই, আমরা মোটামুটি সবটাই বলে দিয়েছি। এবার আমাদের অঙ্ক করার পালা। প্রথম প্রশ্ন এখানে লিখেছি, একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলে ক্রয় মূল্য কত। একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলে ক্রয় মূল্য কত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমাদের এখানে উত্তর আমরা কি করব, ভালো করে একটা একটা করে বুঝে নিচ্ছি। দেখো
যে আমরা প্রথমে এখানে কি করব, এখানে 400, আমরা যদি 20% লাভ, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত টাকা বলো? 20 টাকা, কারণ 20% লাভ হয়েছে। সুতরাং বিক্রয় মূল্য কত হয়ে যাবে? আমি ধীরে ধীরে করছি। বিক্রয় মূল্য হয়ে যাবে 100 প্লাস 20 টাকা, মানে 120 টাকা। এবার আমাদের কি কি দেওয়া রয়েছে আমরা ভালো করে ছকটা বুঝে নিচ্ছি। আমাদের কি চাই? আমাদের প্রথমে হচ্ছে কস্ট প্রাইস দেওয়া রয়েছে, আর সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি আমাদের 100 টাকা হয়, সেলিং প্রাইস হয়ে যাবে 120 টাকা। আর যদি সেলিং প্রাইস আমাদের 480 টাকা হয়, তাহলে আমাদের এখানে কস্ট প্রাইস কত হবে, এটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা ঐকিক নিয়মে করব। কি লিখব? 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। বুঝতে পারছো? আমরা ছকটা বুঝে বুঝে করব। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/120 টাকা, আর 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে 100/120 ইন্টু 480 টাকা। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 4, তার মানে 400 টাকা। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো? সুতরাং বইটির বইটির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 400 টাকা। ঠিক আছে, এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল। বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে 2000 টাকায় একটি শাড়ি কিনে 2500 টাকায় বিক্রি করলে লাভের হার কত? ঠিক আছে, তাহলে আমরা এবার উত্তর লিখব। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিচ্ছি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 2000 টাকা, বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু হচ্ছে 2500 টাকা। সুতরাং লাভ আমরা এখান থেকে লিখব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 2500 মাইনাস 2000 টাকা আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে 500 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং লাভের হার আমরা সূত্র জানি, লাভ, এটা ছোট অঙ্ক সূত্র দিয়ে করলাম, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, তাহলে লাভ কত টাকা হয়েছিল? 500 টাকা। ক্রয় মূল্য কত হয়েছিল? 2000 টাকা ইন্টু 100%। এখান থেকে টাকা টাকা কেটে যাবে, এই দুটো শূন্য কেটে যাবে, এখানে আরেকটা শূন্য কেটে যাবে, তাহলে 25%। তাহলে সুতরাং লাভের হার আমরা এখান থেকে পেয়ে গেলাম 25%। ঠিক আছে বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এক ব্যক্তির 2400 টাকা একটি শাড়ি বিক্রি করায় 20% ক্ষতি হলো। কি বলছে? এক ব্যক্তির 2400 টাকা একটি শাড়ি বিক্রি করায় 20% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শাড়িটার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমাদের 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য কত হয়ে যাবে বলো? বিক্রয় মূল্য হয়ে যাবে 80 টাকা। তাহলে আমরা কি লিখব? আমাদের এখানে লিখব 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এরকমভাবে আমরা ঐকিক নিয়মে করব, ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/80 টাকা। সুতরাং 2400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/80 ইন্টু 2400 টাকা। দেখো 3 8 24, তাহলে 3000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারবো শাড়িটির
ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ৩,০০০ টাকা। এবার আমাদের বলেছে পরবর্তী ক্ষেত্রে 20% লাভ হবে। পরবর্তী ক্ষেত্রে 20% লাভ হলে লাভ ইজ ইকুয়াল টু কত লিখব? ৩,০০০ টাকার 20%, ৩,০০০ টাকার 20% লাভ হবে, তাই তো? তার মানে এখান থেকে কত লিখব? ৩,০০০ ইন্টু 20/100 টাকা। লাভ আমরা কি বলেছিলাম? ক্রয় মূল্যের উপর লাভের হার। তাহলে এখান থেকে শূন্য, দুটো শূন্য কেটে দেওয়া হলো, তাহলে 6 আর এখান থেকে শূন্য, কত হয়ে গেল আমাদের? দুটো শূন্য, 600 টাকা। তাহলে সুতরাং 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য হবে ইজ ইকুয়াল টু কত হয়েছিল? ক্রয় মূল্য আমরা আগে লিখে নিই, ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য ছিল আমাদের কত টাকা? ক্রয় মূল্য ছিল আমাদের হচ্ছে ৩,০০০ টাকা প্লাস 600 টাকা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ৩,৬০০ টাকা। তাহলে যদি আমাদের 20% লাভ করতে হয়, তাহলে আমাদের এখানে বেচতে হবে হচ্ছে আমাদের ৩,৬০০ টাকায়। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রশ্ন ছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট ছোট প্রশ্ন আমরা পরপর করব। বন্ধুরা, আমাদের 4 নম্বর প্রশ্ন আমরা লিখেছি 20% ছাড়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 480 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা কি লিখবো? ধার্য মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ধার্য মূল্যর উপরে ছাড় দেওয়া হবে। তাহলে যদি 100 টাকা ধার্য মূল্য হয়, তাহলে 20% যদি ছাড় দেওয়া হয়, তাহলে কত হবে? 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? এটা আমাদের জানতে চাইছি। ছকটা কিন্তু আমরা বুঝে ফেললাম। ছাড়টা দেওয়া হচ্ছে কার উপরে? ধার্য মূল্যের উপরে। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমাদের উত্তর কি লিখব? 100 টাকা ধার্য মূল্য হলে 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হয় 100 মাইনাস 20 টাকা ইজ ইকুয়াল টু 80 টাকা। ঠিক আছে, আমাদের ধার্য মূল্য বের করতে হবে। তাহলে কি লিখব এখন? 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ইজ ইকুয়াল টু 100 টাকা। বোঝা গেল? 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা, আর 480 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 ইন্টু 480 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত হয়ে যাবে? একটা শূন্য, 6 8 48, তার মানে হচ্ছে 600 টাকা। ঠিক আছে, সুতরাং আমরা কি লিখব? সুতরাং বইটির ধার্য মূল্য ছিল 600 টাকা। এইভাবে আমরা ঐকিক নিয়মে বিষয়টা কিন্তু করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমাদের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের হার কত? ঠিক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তার প্রথমে আগে আমরা ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 10x টাকা ও বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 11x টাকা, যেখানে x ইজ ইকুয়াল টু আনুপাতিক ধ্রুবক এবং x গ্রেটার দেন 0। ঠিক আছে, সুতরাং লাভ তাহলে আমরা লিখব, লাভ কেমন লিখব? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, তার মানে হচ্ছে 11x মাইনাস 10x টাকা, দ্যাট ইজ x টাকা। ঠিক আছে, তো সুতরাং আমাদের কি জানতে চেয়েছে? লাভের হার।
লাভের হারের সূত্র আমরা জানি, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে আমাদের লাভ ক টাকা? এক্স টাকা। ক্রয় মূল্য কত? 10x টাকা ইন্টু 100%। তাহলে এক্স এক্স কেটে গেল 10, তাহলে 10%। তাহলে এরকম আরো অঙ্ক থাকবে আমাদের, আমরা করছি একে একে পরপর পরপর অঙ্ক আমরা আসছি। ঠিক আছে, আমাদের প্রশ্ন 6 কি বলছে? এক ব্যক্তি 15% কমিশনে 13,600 টাকায় একটি টিভি ক্রয় করল। ঠিক আছে, টিভিটির ধার্য মূল্য কত? বুঝতে পেরেছ? তাহলে আমরা প্রথমে একটা কি কি দেখে নিই আগে। প্রথমে হচ্ছে আমাদের লেভেল প্রাইস, যেটাকে আমরা বলেছিলাম ধার্য মূল্য। ঠিক আছে, মার্ক প্রাইস, আর আমাদের হচ্ছে সেলিং প্রাইস। এটাই আমাদের কথা, মার্ক প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস, এটাই কিন্তু আমাদের করতে হবে। তো প্রথমে আগে কমিশন যদি হয়, তাহলে 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, 15 টাকা ছাড় দিলে হচ্ছে 85 টাকা বিক্রি করেছে। তাহলে আমাদের যদি 13,600 টাকায় যদি আমাদের সেলিং প্রাইস হয়, তাহলে এখানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত ছিল আমাদের দেখতে বলেছে। তাহলে আমরা উত্তর করব কি করে? 100 টাকা ধার্য মূল্য ধরা হলে 15% ছাড় দিলে বিক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হয় ইজ ইকুয়াল টু 100 মাইনাস 15 টাকা ইজ ইকুয়াল টু 85 টাকা। এবার আমরা লিখব এখন, যেভাবে আমরা করেছিলাম একটু আগে একটা অঙ্ক, এটাও আমাদের সেম অঙ্ক, আমরা একইভাবে করব। এখন 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ইজ ইকুয়াল টু 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/85 টাকা, আর 13,600 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/85 ইন্টু 13,600 টাকা। এখান থেকে মোট আমরা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 16,000 টাকা। সুতরাং আমরা এখান থেকে লিখব, সুতরাং টিভিটির ধার্য মূল্য ছিল 16,000 টাকা। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের করতে হবে। এর প্রশ্ন হলো, এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বই কিনেছে। এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বই কিনেছে, কিনে সে ধার্য মূল্যেই বিক্রি করে দিয়েছে। তাহলে তার শতকরা কত লাভ হয়েছে? তাহলে প্রথমে আমরা ধরি বইটির ধার্য মূল্য 100 টাকা, সুতরাং ছাড় পায় 100 টাকা 20% মানে হচ্ছে 20 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হয়ে যাচ্ছে ধার্য মূল্যের উপরে 20 টাকা ছাড়ে কিনেছে, বোঝা গেল কথাটা? 80 টাকা। দেখো আবার বুঝিয়ে দিচ্ছি, বইটা হচ্ছে ধার্য মূল্য 100 টাকা, সে 100 টাকা দিয়ে তোর কেনেনি, ধার্য মূল্যের উপরে 20 টাকা ছাড় পেয়েছে, মানে 20 টাকা বাদ গেছে, তাহলে ক্রয় মূল্য হয়ে গেছে 100 টাকা থেকে 20 টাকা কম 80 টাকা। এখন বিক্রয় মূল্য তাহলে কত হবে? কত টাকায় বেচেছে ভালো করে বলে নাও। সে বিক্রয় মূল্য ধার্য মূল্যেই বইটা বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সে কত টাকায় বিক্রি করেছে? ধার্য মূল্য, আমরা ধার্য মূল্য ধরেছিলাম 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং আমাদের লাভ হয়েছে কত টাকা? লাভ হচ্ছে আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে হচ্ছে আমাদের লাভ হচ্ছে 20 টাকা। ঠিক আছে, তাহলে লাভের হার, লাভের হার কত হয়ে যাচ্ছে? আমাদের সূত্র আছে লাভ
ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ হচ্ছে 20 টাকা, ক্রয় মূল্য আমাদের 80 টাকা, ইন্টু 100%। টাকা কেটে গেল, 20 টাকা কেটে আমাদের এগিয়ে গেল হচ্ছে 25%। সুতরাং আমাদের লাভের হার হয়ে গেল এক্ষেত্রে কিন্তু 20%। বুঝতে পেরেছ বন্ধুরা? আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে যদি আমাদের 20% লাভ হয় তাহলে আমরা ক্রয় মূল্য আগে ধরি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, এবার আমরা লিখবো সুতরাং ক্রয় মূল্যের উপরে লাভ, ক্রয় মূল্যের উপরে লাভ কত টাকা হবে? আমরা কি লিখবো? 100 টাকা 20%, তার মানে কত? 100 ইন্টু 20/100 টাকা, তার মানে হচ্ছে 20 টাকা। ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে আমাদের হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে তো, তাহলে বিক্রয় মূল্য বাড়বে নিশ্চয়ই। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, লাভ হচ্ছে 20 টাকা, তার মানে হচ্ছে 120 টাকা, তাই তো? ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে, তাহলে লাভ যেহেতু হয়েছে তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে অবশ্যই বেশি হবে। তাহলে সেই জন্য ক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা, 120 টাকা। এবার আমাদের হয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের হার। বিক্রয় মূল্যের উপর লাভের হার। দেখো, আমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্যের উপরে লাভের হার বের করি, কিন্তু এখানে কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভের হার করতে হবে। তাহলে লাভ তলায় নিশ্চয়ই তাহলে বিক্রয় মূল্য হবে। ক্রয় মূল্যের উপরে লাভের হার যদি বলতো তলায় ক্রয় মূল্য হতো, এখানে বিক্রয় মূল্যের উপরে লাভের হার, তাহলে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হবে। তাহলে লাভ হয়ে গেছিল আমাদের কত টাকা? 20 টাকা লাভ। বিক্রয় মূল্য মানে হচ্ছে 120 টাকা ইন্টু 100%। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? এখানে 0 0 কেটে 1 6, তাহলে হচ্ছে 50/3%, তাহলে 16.2%। তাহলে আমাদের বিক্রয় মূল্যের উপরে লাভের হার হয়ে গেছে 16.2%। বুঝতে পেরেছ? আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর যখন লাভের কথা বলা হচ্ছে তখন কিন্তু আমাদের বিক্রয় মূল্য ধরেই করতে হবে কাজটা। যদি ক্রয় মূল্যের উপর লাভের হার বা ক্ষতির হার বলতো তাহলে কিন্তু ক্রয় মূল্য ধরে কথা হতো। তাহলে ধরি বিক্রয় মূল্য আমাদের এখান থেকে আমরা লিখব 100 টাকা। ঠিক আছে, তা সুতরাং লাভ হয়েছে কত? 100 টাকার 20%, তার মানে হচ্ছে 20 টাকা। আচ্ছা, এবার হচ্ছে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের উপর লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য তো নিশ্চয়ই কম হবে, তাই তো? তার মানে হবে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা মাইনাস 20 টাকা, তাহলে হচ্ছে 80 টাকা। ঠিক আছে, কারণ বিক্রয় মূল্যের উপর লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য তো কম হবেই। তাহলে সুতরাং আমরা লিখব ক্রয় মূল্যের উপর লাভের হার। ঠিক আছে, তাহলে সূত্র কি? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ কত টাকা? 20 টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমাদের 80 টাকা ইন্টু 100%। তাহলে এখানে 0 টাকা কেটে গেল 1 4, 1 4 মানে কত হয়ে যাবে? 25%। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে ক্রয় মূল্যের উপরে লাভের হার হয়েছে 25%। বন্ধুরা, প্রবলেম নম্বর 10 আমাদের বলা হচ্ছে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত? আগের অঙ্কটা ছিল বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বা লাভ বলা হলে বিক্রয় মূল্য ধরব। তাহলে ধরি বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100 টাকা।
সুতরাং ক্ষতি আমাদের কত হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে বিক্রয় মূল্যের কত পার্সেন্ট? 20%। তাহলে হচ্ছে 100 টাকার 20%, তাহলে 20 টাকা। পরিষ্কার? এইবার বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে, তার মানে কি? ক্রয় মূল্য সুতরাং বেশি হবে। তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তাই না? বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে মানে কি? ক্রয় মূল্য বেশি। তাহলে 100 টাকা তার সাথে হচ্ছে 20 টাকা, তার মানে হচ্ছে 120 টাকা আমাদের হয়ে গেল ক্রয় মূল্য, মানে বেড়ে যাবে, তাই তো? বেড়ে গেছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। সুতরাং ক্রয় মূল্যের উপর ক্ষতির হার, ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। একই সূত্র। কি সূত্র? প্রথমে লিখতে হবে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে? তাহলে ক্ষতি কত টাকা? ক্ষতি হচ্ছে আমাদের 20 টাকা, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 120 টাকা ইন্টু 100%। এখান থেকে টাকা কেটে গেল, শূন্য মানে 1-এর 6, 1-এর 6 মানে 100/6%, তার মানে 50/3%, তার মানে 16.2%। অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমাদের ক্ষতির হার হয়ে গেল 16.2%। তো আমরা মোটামুটি আজকে 10টা অঙ্ক করলাম আর থিওরি পার্টটা ডিটেলে তোমাদের বোঝালাম। ছোট ছোট অঙ্ক করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো বাড়িতে আপাতত প্র্যাকটিস করো, তারপর আমরা আরো বড় বড় অঙ্ক নিয়ে পরের দিন আবার হাজির হব।